আসসালামু আলাইকুম কলিজার প্রাণ প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো। তো তোমরা সবাই জানো আজকে থেকে আমাদের একটা নতুন জার্নি শুরু হবে। সেটা হচ্ছে ইন ডিটেইলড একাডেমিক ক্লাস। মানে হচ্ছে প্রত্যেকটা টপিক আমরা বিশদভাবে আলোচনা করব। প্রত্যেকটা টপিকের গভীর থেকে গভীরে যাব। আমরা দেখতে চাই ফিজিক্সের ভেতরের রহস্যটা কি, ফিজিক্সের রিয়েল ফিলিংসটা আমরা নিতে চাই। আমরা ফিজিক্সের প্রত্যেকটা টপিক ফিল করতে চাই, হৃদয় দিয়ে গ্রহণ করতে চাই। কারণ আমার ফিজিক্সের মোটটাই হচ্ছে ফিল ফিজিক্স লাভ ফিজিক্স। তো এই যে ফিল ফিজিক্স লাভ ফিজিক্সের জগতে তোমরা যারা আজকে জয়েন করলে, যারা আসতেছো অলরেডি, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা সবাই আস্তে আস্তে আমাকে একটু জানাও যে হচ্ছে তোমাদের কার কোন কলেজ এবং তোমরা কে এইচএসসি ব্যাচ কত। আর হচ্ছে একটা জিনিস নিয়ে বরাবরই সবাই উদ্বিগ্ন হয়ে যাই, যে সেই জিনিসটা কি। আমরা প্রায় একটা কথা বলি যে ভাইয়া পৃথিবীটা দিন দিন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, পৃথিবীটা বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তো এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই পৃথিবীটা বসবাসের অযোগ্য হচ্ছে কেন, পৃথিবী দিন দিন খারাপ হচ্ছে কেন, তো এই জায়গায় আমার একটা ফিলোসফি হচ্ছে পৃথিবী দিন দিন খারাপ হচ্ছে কারণ আমরা খারাপ জিনিসগুলোকে প্রমোট করছি বলেই। আমরা আজকে যদি দেখি অনলাইন নিউজ পোর্টালে অমুক জায়গায় ধর্ষণ, অমুক জায়গায় দেখা গেছে যে হচ্ছে ব্রাশ ফায়ার, অমুক নিহত, অমুক মানে নেগেটিভ যে কোনো কিছুকে আমরা শেয়ার করে দিই। ঠিক আছে, যেমন এখানে খেয়াল করো যে তোমরা এখানে কারা কারা এসএসসি তে এ প্লাস পাও নাই বা জেএসসি তে এ প্লাস পাও নাই, এরকম কারা কারা আছে আমাকে একটু জানাও তো দেখি। যে হচ্ছে তোমাদের মধ্যে কারা কারা এসএসসি বা জেএসসি তে এ প্লাস পাও নাই। এই যে তোমরা যারা এসএসসি বা জেএসসি তে এ প্লাস পাও নাই, এটা কি তোমাকে সরাই দেওয়া লাগছে? কখনোই না। না, এটা সরাই দেওয়ার জন্য পাশের বাসার আন্টি যথেষ্ট। হ্যাঁ, এই যে তুমি এ প্লাস পাও নাই, এটা কিন্তু তোমাকে সরাই দেওয়া লাগে নাই, এটার জন্য পাশের বাসার আন্টি যথেষ্ট। কারণ মানুষ সবসময় নেগেটিভ জিনিসগুলোকে ভাইরাল করে। ওই আন্টি গিয়ে আরেক আন্টিকে বলছে, জানেন অমুক আপার ছেলেটা না এ প্লাস পায়নি, অমুক আপার মেয়েটা বলছিল যে এত ভালো করবে, সে এ প্লাস পায়নি। কিন্তু তোমরা যারা এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো, জেএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো, থানা ফার্স্ট হইছো, জেলা ফার্স্ট হইছো, এটা কিন্তু পাশের বাসার আন্টি ছড়িয়ে দেয় নাই। সেটা কাকে ছড়াই দেওয়া লাগছে? তোমাকেই আন্টির কাছে যাওয়া লাগছে, গিয়ে তোমাকে বলা লাগছে, আন্টি জানেন আমি না গোল্ডেন এ প্লাস পাইছি, মিষ্টি খাই। এই যে তার মানে আমরা সবসময় ভুল জিনিসগুলোকে ছড়িয়ে দিই, খারাপ জিনিসগুলোকে ছড়িয়ে দিই। আর এই খারাপ জিনিসগুলোকে ছড়িয়ে দিই বলেই পৃথিবীটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমাদের অনেক ফ্রেন্ড দেখা যাচ্ছে যে এই শীতের দিনে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণের জন্য চলে গেছে, যে কোনো জায়গা থেকে ফান্ড কালেক্ট করে। আমরা সেই জিনিসগুলোকে কিন্তু শেয়ার করি না। আমাদের অনেক ফ্রেন্ড ডিবেটে চ্যাম্পিয়ন হচ্ছে, আমাদের ফ্রেন্ডরা দেখা গেছে যে হচ্ছে সায়েন্স অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হচ্ছে, ম্যাথ অলিম্পিয়াডে অনেক ভালো করতেছে, আমরা সেগুলোকে প্রমোট করতেছি না। একজন ফ্রেন্ড একটা ভালো কাজ করতেছে, আমরা সেটাকে প্রমোট করতেছি না। কিন্তু দেখা গেছে যে হচ্ছে একজন যদি কোনো ক্রমে খারাপ একটা কাজ করে, তাহলে আমরা পাশের ফ্রেন্ডকে গিয়ে বলি, জানিস ওর না ওইটা বের হইছে, ঠিক আছে, ও না এই আকাশটা করছে। এই আমরা খারাপ নিউজগুলো ছড়িয়ে দেই বলেই পৃথিবীটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি ভালো নিউজগুলো ছড়িয়ে দিতাম তাহলে অবশ্যই পৃথিবীটা ভালো হয়ে যেত। তুমি যদি মনে করো যে হচ্ছে এই যে আমরা ইন ডিটেইলস প্রত্যেকটা চ্যাপ্টার পড়াবো, এটা এই ক্লাসগুলো করলে অনেকেই উপকৃত হবে। তো তুমিও তোমার টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারো এবং তোমাদের যারা বন্ধু আছে তাহলে ওই বন্ধুদের মেনশন করতে পারো। কারণ আমরা যদি শেয়ার করে দেই, শেয়ারিং ইজ কেয়ারিং, আমরা যখন এই ক্লাসটা শেয়ার করে দেব, তাহলে এই ক্লাস থেকে হয়তো তোমার কোনো বন্ধু বা একদম বাংলাদেশের অযোগ পাওয়া যায় প্রত্যন্ত অঞ্চলে থাকা কোনো শিক্ষার্থী এই ক্লাস থেকে ইজিলি শিখে প্রত্যেকটা জিনিস ফিল করে সেও ফিজিক্সের প্রেমে পড়ে যেতে পারে। তো সুতরাং আমরা সবাই ছোট্ট একটা কাজ করে দিই, প্রত্যেকটা ক্লাসটা শেয়ার করে দিই, আবার শেয়ার করে কমেন্টে লিখি বাই। সবাই প্রত্যেকটা ক্লাসটা শেয়ার করে দাও। তাহলে আজকে থেকে তোমাদের একটা মোটো, আজকে থেকে আমরা যদি একটা ভালো পৃথিবীর স্বপ্ন দেখি, আমরা যদি একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখি, আমরা কি আজকে থেকে একটা জিনিসকে প্রতিজ্ঞা করতে পারি না যে আমি আজকে থেকে নেগেটিভ কোনো জিনিস প্রমোট করব না, নেগেটিভ কোনো জিনিস শেয়ার করব না, আমরা সবসময় ভালো জিনিসকে প্রমোট করব, আমরা সুন্দরের পূজারি হব। একজন ডিবেটে অনেক ভালো করছে, আমরা সেই নিউজটা সেটা আমি বন্ধুদের দেখে বলবো, জানিস আমার অমুক বন্ধু ডিবেটে চ্যাম্পিয়ন হয়েছে। আরেকজন পরীক্ষা অনেক ভালো করছে, আমি সেটাকে প্রমোট করব। আরেকজন শীত বস্ত্র বিতরণের কাজে বাইরে গেছে, আমি তাকে প্রমোট করব। তো সবসময় আরেকজনের ভালো লিডারশিপ কোয়ালিটিস আছে, আমি তাকে প্রমোট করব।
আজকে থেকে আমরা প্রমোট করব যে আমরা সবসময় অন্যের পজিটিভ সাইডগুলোকে প্রমোট করব, নেগেটিভ সাইডগুলো প্রমোট করব না। তাহলে একটা সময় আমাদের এই পৃথিবী এখনকার থেকে অনেক 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 বেশি সুন্দর হয়ে যাবে। তো আমি চাই আমার আজকে এই যে এখানে যারা আমার ছোট ভাই বোনেরা আছো, তোমরা সবাই আজকে থেকে ভালো জিনিসগুলোকে প্রমোট করো। এখন তাহলে তোমরা সবাই জানো যে হচ্ছে আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেই চ্যাপ্টারটা আর কিছু না, এটা হলো পর্যায়বৃত্ত গতি। তো যে কোনো চ্যাপ্টার আমি যখনই পড়তে যাব তখন তুমি যে কাজটা করবে যে ওই চ্যাপ্টারটা নিয়ে একটা ওভারভিউ দেওয়া প্রয়োজন। তো আমি প্রথমে এই চ্যাপ্টারটাতে কি কি আছে, এই চ্যাপ্টারটার আমি যদি বলি যে হচ্ছে ম্যাপটা কেমন, এই চ্যাপ্টারে কি কি জিনিস আলোচনা করা আছে সেটা যদি তোমাকে বলতে চাই তাহলে বলতে হবে যে হচ্ছে পর্যায়বৃত্ত গতিতে গতির বেসিক্যালি তিনটা অংশ। এর মধ্যে প্রথম অংশটা কি, এর মধ্যে প্রথম অংশে আমার দুইটা জিনিস নিয়ে আলোচনা করা আছে, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। আর এই পর্যায়বৃত্ত গতির একটা বিশেষ ধরনের গতিটা হচ্ছে সরল সন্ধিত স্পন্দন, সরল সন্ধিত স্পন্দন। এই অধ্যায়ে এই প্রথম অংশে সরল সন্ধিত স্পন্দনের সাধারণ আলোচনা, এক নম্বরে আমি যদি বলি এই সরল সন্ধিত স্পন্দন পর্যায়বৃত্ত গতি রিলেটেড সাধারণ আলোচনা আছে। তারপর দুই নম্বরে যে জিনিসটা নিয়ে আলোচনা করা আছে এই সরল সন্ধিত স্পন্দনের বিভিন্ন মুহূর্তে সরলের সমীকরণটা কেমন হবে, বেগের সমীকরণটা কেমন হবে, ত্বরণের সমীকরণটা কেমন হবে, বিভিন্ন স্থানে সরল সন্ধিত স্পন্দিত কণার বিভব শক্তি কেমন হবে, গতি শক্তি কেমন হবে, এটা শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, শক্তির সংরক্ষণশীলতা নীতি অর্থাৎ কনজারভেশন ল অফ এনার্জি এই নিয়মটা মেনে চলে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করা আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট পার্ট। আর আমার এই অধ্যায়ের সেকেন্ড পার্টে যে আলাদা কোনো কিছু নিয়ে আলোচনা করছে তা না, আমাদের এই চ্যাপ্টারটা বেসিক্যালি সরল সন্ধিত স্পন্দন নিয়ে আলোচনা। তো এই সরল সন্ধিত স্পন্দনের একটা বিশেষ প্রয়োগ, সেটা হচ্ছে আমাদের সরল দোলক, আমরা যে দোলনায় দোল খাই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করছে, সেটা হলো সরল দোলক। এই সরল দোলকের সমীকরণ, এই সরল দোলকের গতি প্রকৃতি রিলেটেড গ্যালিলিওর চারটা সূত্র আছে। তার মানে এই জায়গায় প্রথমে এই টপিকের প্রথমে এই সরল দোলকের সূত্র নিয়ে কথা বলা আছে, যে কখন সরল দোলকের দোলনকাল বাড়বে, কখন সরল দোলকের দোলনকাল কমবে, এটা রিলেটেড গ্যালিলিওর চারটা সূত্র আছে। তাহলে সরল দোলক রিলেটেড আমাদের এই গ্যালিলিওর চারটা সূত্র, এবং এখানে এই যে কখন এই গ্যালিলিওর চারটা সূত্রের প্রয়োগ, এইটা নিয়েই বেসিক্যালি আমাদের 2 নম্বর পার্টটা, সেকেন্ড পার্টটা। আর আমরা যদি 3 নম্বর পার্টের কথা বলি, এই 3 নম্বর পার্টে যে জিনিসটা নিয়ে কথা বলছে সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং নিয়ে কথা বলা হয়েছে হচ্ছে 3 নম্বর পার্টে। তাহলে স্প্রিংও কি, স্প্রিংও তোমার সরল সন্ধিত স্পন্দনের একটা প্রয়োগ। এই জায়গায় এই যে স্প্রিং, স্প্রিং এর সরল সন্ধিত স্পন্দনের গতি কেমন হবে এটা নিয়ে বলা আছে হচ্ছে। তাহলে স্প্রিং এর ক্ষেত্রে সরল সন্ধিত স্পন্দনের সূত্রগুলো কেমন হবে, সন্ধিত স্পন্দনের সূত্র কেমন হবে, এটা নিয়ে আলোচনা করা আছে আমার ফার্স্ট পার্টে। 2 নম্বর পার্টে আমাদের এরপরে যেটা নিয়ে আলোচনা করা আছে সেটা হলো স্প্রিং এর সমবায়। তোমরা এই জায়গায় এসএসসি তে কিন্তু রোধের সমবায় পড়ে আসছো, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়। অনুরূপ ভাবে স্প্রিং এরও কিন্তু দুইটা সমবায় হয়, একটা শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায়। তাহলে এই শ্রেণী সমবায়ে তোমার স্প্রিং এর ধর্মটা কেমন হবে, সমান্তরাল সমবায় স্প্রিং এর ধর্ম কেমন হবে, এই ধর্মের সরল সন্ধিত স্পন্দনের গতি প্রকৃতি কেমন হবে, এটা আলোচনা করা আছে এই হচ্ছে আমাদের থার্ড পার্টে। তাহলে এখন কিন্তু তুমি বুঝলে যে পুরো পর্যায়বৃত্ত গতিতে প্রত্যেকটা পার্টে কোন জিনিসগুলো নিয়ে আলোচনা করা আছে। এখন তোমাকে কেউ যদি জিজ্ঞেস করে তুমি কিন্তু না করেও বলতে পারবে যে পর্যায়বৃত্ত গতিতে এই জিনিসগুলো আলোচনা করা আছে। তো সবাই এই জিনিসটা সম্পর্কে ওভারভিউ পেয়েছে কিনা আমাকে একটু জানাতে থাকো। আর অবশ্যই তোমরা পুরো লেকচারটার জন্য একটা লেকচার খাতা বানাবে, হ্যাঁ, এবং সবাই প্রত্যেকটা ক্লাস করার পরে লেকচার নোট গ্রুপে জমা দেবে, এবং এই চ্যাপ্টারের জন্য একটা স্পেশাল খাতা বানাবে। ইনশাআল্লাহ আমি 14টা বা 15টা যে কয়টাই ক্লাস নেই, এই ক্লাসগুলো নেওয়ার পরে তোমার বেসিকে ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। তুমি যে কোনো বোর্ড পরীক্ষায় আসা যে কোনো সৃজনশীল প্রশ্ন হোক বা এমসিকিউ প্রশ্ন হোক, তুমি একদম ইজিলি প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। এবং অবশ্যই শুধুমাত্র বোর্ড পরীক্ষা না, এই জায়গায় আমরা যদি বলি যে হচ্ছে অ্যাডমিশন টেস্টে আমাদের সেই সফটের জায়গা বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, সাস্ট,
মেডিকেল সহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা সকল প্রশ্নেরও আমরা সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং ভর্তি পরীক্ষা বলি আর এইচএসসি পরীক্ষা বলি, যেখানে প্রশ্নটা যেভাবেই আসুক না কেন আমরা অবশ্যই সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাআল্লাহ পুরো কোর্সটা কমপ্লিট করার পরে। তো আমাকে একটু জানাও তোমরা একদম কারা একদম এখন থেকে শুরু করে শেষ পর্যন্ত অর্থাৎ পর্যাবৃত্ত গতি কোর্সের শেষ পর্যন্ত আমার সাথে থাকতে চাও, এটা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ভাই আমি থাকতে চাই এবং আমি চ্যালেঞ্জ দিতে চাই, আমি প্রত্যেকটা ক্লাস করব, প্রত্যেকটা ক্লাসের নোট জমা দেব এবং এই কোর্সের প্রত্যেকটা পরীক্ষায় অংশগ্রহণ করব। যদি তুমি প্রত্যেকটা ক্লাসে অংশগ্রহণ করতে পারো, পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো, তাহলে আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ এই চ্যাপ্টারটা থেকে সেটা টেস্ট পরীক্ষা হোক, বোর্ড পরীক্ষা হোক কিংবা অ্যাডমিশন টেস্ট হোক, যেখানে যেভাবে প্রশ্ন আসুক আমার কলিজার ছোট ভাই ছোট বোনেরা তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবে। ওকে, তো একটু করতে পারো যে সবাই যাতে এই ক্লাসগুলো করে উপকৃত হতে পারে, তোমরা সবাই কিন্তু ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো, প্রত্যেককে ক্লাসটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো ডান, দেখি আমার কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন ক্লাস শেয়ার করতে দেখতে চাই প্রত্যেকের একটু, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর সবাই একটু তোমাদের বিশেষ করে এইচএসসি 21 ব্যাচ এবং এইচএসসি 22 ব্যাচের যেসব বন্ধুরা আছে তোমরা তাদেরকে একটু বেশি করে মেনশন করো যে এইচএসসি 21 এইচএসসি 22, কারণ টোটালি একাডেমিক লেভেল পড়াশোনা। তো আমার এই চ্যাপ্টারে এখন ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা সেটা হলো পর্যায়বৃত্ত গতি। তো প্রশ্ন হলো যে পর্যায়বৃত্ত গতি এই জিনিসটা কি। তার আগে আমি তোমাকে আমাদের এই যে এখানে এই রিলেটেড দুইটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টারে তোমার আলোচনা করা আছে হচ্ছে কণার নাচানাচি, আর এই জায়গায় সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা হচ্ছে এটা হচ্ছে কণার নাচানাচি বলতে একটি কণার নাচানাচি, আর সেকেন্ড চ্যাপ্টার হলো অনেকগুলা কণার নাচানাচি। মানে ব্যাপারটা কেমন খেয়াল করো, এই যে জাস্ট একটা কণা মনে করো আমার মাথাটা হচ্ছে একটা কণা, তো এই কণাটা কিভাবে নাচতে পারে? এই যে আমার মাথায় একটা কণা বিবেচনা করে, আসলে কণাটা একটা এত বড় হবে না, একটা পয়েন্ট, তাহলে এই কণাটা এভাবে নাচতে পারে অথবা এভাবে নাচতে পারে। তাহলে যদি এভাবে নাচে অথবা এভাবে নাচে, এটা কয়টা কণার নাচানাচি? একটা কণার নাচানাচি। এই একটা কণার নাচানাচিকে আমরা বলি হলো সরল সন্ধিত স্পন্দন। তাহলে একটা কণার নাচানাচি হলো সরল সন্ধিত স্পন্দন, যেটা আমাদের আলোচনা করা আছে অধ্যায় 8-এ, অর্থাৎ আমরা এই অষ্টম অধ্যায়ে এই ব্যাপারটাই করব যে জাস্ট একটা কণার নাচানাচি। আর খেয়াল করো আমি যদি হাত চিন্তা করি, এই হাত, তাহলে এই হাতের মধ্যে কিন্তু অনেকগুলা কণা আছে, অসংখ্য কণা আছে। তাহলে এই যে অনেকগুলা কণার নাচানাচি এটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ। তার মানে এই অনেকগুলা কণার নাচানাচিকে আমরা বলতেছি হলো তরঙ্গ। এই তরঙ্গটা আমরা আলোচনা করছি হচ্ছে অধ্যায় 9। এখন আমাদের ফার্স্ট স্টেপ আলোচনা হচ্ছে জাস্ট একটা কণার নাচানাচি নিয়ে। তার মানে অষ্টম অধ্যায়ে আমরা জাস্ট একটা কণার নাচানাচি নিয়ে কথা বলবো। মানে ব্যাপারটা কেমন হয়, এরকম অথবা এরকম। তার এই যে এখন আমরা এক এক করে একটু বোঝার চেষ্টা করি যে এই পর্যায়বৃত্ত গতিটা কি। পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর, সবাই একটু লিখে ফেলো, নির্দিষ্ট সময় পর পর একইভাবে আবর্তিত হয়। মানে কোন কিছুর গতি যদি এই কন্ডিশনটা মেনে চলে যে নির্দিষ্ট সময় পর পর একইভাবে আবর্তিত হয়, তাহলে আমরা ওই বস্তুকণার গতিকে বলি পর্যায়বৃত্ত গতি। উদাহরণস্বরূপ তুমি একটা জিনিস চিন্তা করো যে ধরো ঘড়ির মিনিটের কাঁটা, আমি আবার বলছি ঘড়ির মিনিটের কাঁটা প্রতি 60 মিনিট পর পর এই বিন্দুতে ফিরে আসে, আবার 60 মিনিট পর পর এই বিন্দুতে ফিরে আসে, আবার 60 মিনিট পর পর এই বিন্দুতে ফিরে আসে। তার মানে এই যে ঘড়ির মিনিটের কাঁটার গতি অবশ্যই এটা একটা কি গতি, ঘড়ির মিনিটের কাঁটার গতি, এটা একটা পর্যায়বৃত্ত গতি। তাহলে ঘড়ির মিনিটের কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি। তাহলে এই জায়গায় তাহলে পর্যায়বৃত্ত গতির কন্ডিশনটা কি, নির্দিষ্ট সময় পর পর একইভাবে আবর্তিত হবে। আমি ফর এক্সাম্পল আবার বলতে পারি যে ধরো এখানে আমার কাছে একটা পেন্ডুলাম আছে, খেয়াল করো
তো পেন্ডুলামটা সে কিভাবে কি করতেছে, এখানে কি ঘটনা করতেছে, এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসতেছে, হ্যাঁ, আবার এখান থেকে এখানে যাচ্ছে, আবার এখান থেকে এখানে আসতেছে। তার মানে একই ভাবে কিন্তু নির্দিষ্ট সময় পর পর একই ভাবে আবর্তিত হচ্ছে। তাহলে এটাও একটা কি গতি হবে, এটাও আমাদের একটা কি গতি হবে, তাহলে অবশ্যই অবশ্যই এটাও আমাদের একটা পর্যায়বৃত্ত গতি হবে। খেয়াল করো, এবার আমরা চিন্তা করতে পারি এই যে আমরা যে দোলনায় দোল খাই, তাই দোলনায় দোল খাওয়াটা কেমন, একটা নির্দিষ্ট সময় পর পর তুমি সামনের দিকে যাচ্ছ, আবার পিছনের দিকে আসছো, আবার সামনের দিকে যাচ্ছ, পিছনের দিকে আসতেছো। কন্ডিশন হলো নির্দিষ্ট সময় পর পর যদি একই ভাবে আবর্তিত হয় তাহলে আমরা সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলি। এই জায়গায় আরেকটা পয়েন্ট খুব ভালো করে নোট করা দরকার, নোট রাখা দরকার, সেটা হলো সকল পর্যায়বৃত্ত গতিকে বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়। লিখে ফেলো সবাই, সকল পর্যায়বৃত্ত গতিকে বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়। আমরা এক এক করে বোঝার চেষ্টা করব, তুলনা করা যায়। দেখো এখানে আমরা একটু ছোট করে আঁকি, যে ধরো এটা হচ্ছে আমার বৃত্তীয় গতি, যেমন ঘড়ির কাঁটার গতি, এটা একটা বৃত্তীয় গতি, এটা তো পর্যায়বৃত্ত গতি, এটা আমরা বুঝে গেছি। তাহলে এই জায়গায় আমরা এটা একটু আগে বলছি যে সেকেন্ড দোলকের গতি, এটা এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে ফিরে আসবে। আমি বলতেছি যে এটাকেও বৃত্তীয় গতির সাথে তুলনা করব। কিভাবে, তুমি খেয়াল করো যে এই জায়গায় এখান থেকে এই দিকে যাওয়া, এটা যদি আমি এই যে এখান থেকে এই পার্টের সাথে তুলনা করি, উপরের অংশের সাথে তুলনা করি, এই যে এখান থেকে এই দিকে যাওয়া আমি যদি উপরের অংশের সাথে তুলনা করি, তাহলে এই এখান থেকে এই পাশের টুকু এটাকে আমি তাহলে এই নিচের অংশের সাথে তুলনা করতে পারবো। তার মানে সেই সেন্সে, অর্থাৎ এখান থেকে এই দিকে যাওয়া, এইটা হচ্ছে আমার উপরের অর্ধাংশ, উপরের অর্ধাংশ মানে হচ্ছে এই নীল অর্ধাংশ, নীল অর্ধাংশ। তুমি খেয়াল করো এখান থেকে এই উপরের দিকে যাওয়া, এটা হলো নীল অর্ধাংশ, তাহলে আমি এটা নীল কালারে দিয়ে দেখাইতেছি। আবার এ পাশ থেকে এ পাশে আসা, এটা হচ্ছে এই যে নিচের কালো অর্ধাংশ। তার মানে এর গতিকেও কিন্তু আমি বৃত্তীয় গতির সাথে তুলনা করতে পারতেছি। এবার ধরো যে একটা ঢেউ, হ্যাঁ, ঢেউ কিভাবে চলে দেখো, ঢেউ এই যে এইভাবে আমাদের ঢেউগুলা এইভাবে চলে। তাহলে এই গতিকেও, এর গতিটাকেও আমি বৃত্তীয় গতির সাথে তুলনা করতে পারবো। কিভাবে বৃত্তীয় গতির সাথে তুলনা করব, খেয়াল করো, এই যে উপরের টুকু, এই উপরের টুকু এইটা হচ্ছে আমাদের নীল অর্ধাংশ, তাহলে এই যে উপরের টুকু হচ্ছে নীল অর্ধাংশ, আবার এই যে নিচের টুকু হচ্ছে আমাদের কালো অর্ধাংশ। তার মানে এই গতিকেও আমি কি তাহলে এই বৃত্তীয় গতির সাথে তুলনা করতে পারতেছি। এবার ধরো আমি কি করব দেখো ভাইয়া, এই যে আমি যে শব্দ তৈরি করতেছি, তোমরা 9 এটা পড়ছো যে শব্দ কিভাবে সঞ্চালিত হয়। আমি যখন এই যে খেয়াল করো এখানে বায়ুস্তরগুলো ধরো এইভাবে ছিল, এরকম দূরে দূরে ছিল বায়ুস্তরগুলো ছিল, যখনই আমি বলছি সাথে সাথে এই বায়ুস্তর, এই সামনের বায়ুস্তরে একটা ধাক্কা লাগছে, ধাক্কা লাগার সাথে সাথে বায়ুস্তরগুলো সংকুচিত হয়ে গেছে, বায়ুস্তরগুলো কিন্তু সংকুচিত হয়ে গেছে। তাহলে আগে ছিল এই জায়গা জুড়ে, এখন এই বায়ুস্তর সংকুচিত হয়ে এই জায়গায় হয়ে গেছে, কিন্তু আগের বায়ুস্তরগুলো কিন্তু আগের মতোই দূরে দূরে আছে। তাহলে এই বায়ুস্তরগুলো সামনের বায়ুস্তরকে ধাক্কা দেবে, ফলে একটা পর্যায়ে এটা সংকুচিত হবে। আর তার মানে আমরা কিভাবে পাবো, এভাবে তার বায়ুস্তরগুলো, বায়ু কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, শব্দটা কিভাবে সামনের দিকে অগ্রসর হবে, খেয়াল করো। আমি আবার একটু আলোচনা করি। তাহলে আমি এখানে নরমালি এটা ছিল আমাদের স্বাভাবিক বায়ুস্তর, স্বাভাবিক বায়ুস্তর। তাহলে আমি যখন এখানে কি করছি তাহলে এই যে শব্দ তৈরি করার সাথে, যে কোনো শব্দ তৈরি করার সাথে সাথে এখানকার বায়ুস্তরটা সংকুচিত হয়ে গেছে। তার মানে এই বায়ুগুলো এতটুকু জায়গার মধ্যে চলে আসছে। এখন এই শব্দ কিন্তু আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়বে, তার মানে সামনে যেতে চাবে। আর এই বায়ুস্তর তখন কি হয়ে যাবে, এই বায়ুস্তরগুলো এইভাবে আছে, নরমাল অবস্থায় আছে, তাহলে এগুলা খুব কাছাকাছি অবস্থায় আছে, এগুলো নরমাল অবস্থায় আছে। এখন শব্দ যখন সামনে যাবে তখন এই বায়ুস্তরটা কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, আর এখানকার বায়ুটা কিন্তু আগের অবস্থায় চলে আসবে, তাহলে এটা সংকুচিত হবে। তাহলে আমরা কন্টিনিউয়াসলি পাবো একটা সংকোচন, আবার একটা প্রসারণ, আবার দেখা গেছে যে হচ্ছে একটা সংকোচন, হ্যাঁ, আবার একটা প্রসারণ, একটা প্রসারণ, আবার কি পাবো একটা সংকোচন, আবার একটা প্রসারণ। তার মানে বায়ু যে সামনের দিকে যাচ্ছে, একটা সংকোচন, একটা প্রসারণ। খেয়াল করো, তাহলে এই পাশের অংশ হচ্ছে আমাদের সংকোচন, এই পাশের অংশ হলো প্রসারণ, আবার এই পাশের অংশটা হচ্ছে আমাদের সংকোচন, আবার তুমি খেয়াল করো
এই পাশের অংশটুকু আমাদের কি প্রসারণ। তাহলে এই যে শব্দ কিভাবে সামনের দিকে আগায়, একটা সংকোচন একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, এভাবে সামনের দিকে আগায়। তাহলে এখানেও কি হচ্ছে, নির্দিষ্ট সময় পর পর একই ভাবে কিন্তু আবর্তিত হচ্ছে, একবার সংকোচন একবার প্রসারণ, একবার সংকোচন একবার প্রসারণ। তারপরে নির্দিষ্ট সময় পর পর একই ভাবে যদি আবর্তিত হয় তাহলে এটাকেও আমরা কি গতি বলতে পারবো, পর্যায়বৃত্ত গতি বলতে পারবো। তার মানে এই যে আমাদের দোলনার গতি পর্যায়বৃত্ত গতি, ঢেউও পর্যায়বৃত্ত গতি, এই যে শব্দ যেভাবে চলাচল করে শব্দের মাধ্যমে সংকোচন প্রসারণ, এটাও পর্যায়বৃত্ত গতি। আর যে কোনো পর্যায়বৃত্ত গতি কার সাথে তুলনা করা যায়, বৃত্তীয় গতির সাথে তুলনা করা যায়। দেখো এই সংকোচন অংশটাকে আমি যদি এই বৃত্তীয় গতির নীল অংশ দ্বারা ডিনোট করি, এই যে নীল অংশ উপরের অর্ধাংশ দ্বারা ডিনোট করি, তাহলে প্রসারণ অংশটাকে আমি কালো অংশ দ্বারা ডিনোট করব, এই নিচের অর্ধাংশ দ্বারা ডিনোট করব। তাহলে অনুরূপভাবে সংকোচনটা কি হবে, সংকোচন হবে নীল অংশ আর প্রসারণটা হবে আমার কালো অর্ধাংশ। সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। এই ব্যাপারটা পর্যায়বৃত্ত গতির ব্যাপারটা তোমরা ফিল করতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাতে থাকো। সবাই একটু বলো যে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, এই যে পর্যায়বৃত্ত গতির ফিলিংসটা সবাই বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু কমেন্টে জানাইতে থাকো প্রত্যেককে। আমরা বলছি একদম এ টু জেড ইন ডিটেইলস করব, প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস একদম ইন ডিটেইলস করব। আমরা রিয়েল ফিলিংসটা নিতে চাই, রিয়েল ফিলিংসটা নিতে চাই। দেখো তাহলে এইবার তার এই যে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি, দোলনার গতি পর্যায়বৃত্ত গতি, ঢেউ পর্যায়বৃত্ত গতি, তারপরে সংকোচন প্রসারণ এটা পর্যায়বৃত্ত গতি। এবার আমরা আরেকটা গতি সম্পর্কে একটু আইডিয়া নিব, সবাই নোট ডাউন করো। সেই গতিটা হলো স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতির কন্ডিশন হচ্ছে অর্ধেক সময় একদিকে, অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে। তাহলে আমাদের অর্ধেক সময় যেদিকে চলবে, বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তাহলে আমরা সেটাকে বলি স্পন্দন গতি। তাহলে স্পন্দন গতি কি, অর্ধেক সময় যেদিকে চলবে বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তাহলে আমরা সেই গতিকে বলি স্পন্দন গতি। এখন তুমি খেয়াল করো ঘড়ির কাঁটা অলওয়েজ কিন্তু একই ভাবে চলতেছে, ঘড়ির কাঁটা অলওয়েজ একই ভাবে চলতেছে, তাহলে এটা শুধুমাত্র পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি। খেয়াল করো এগুলা প্রত্যেকটাই পর্যায়বৃত্ত গতি। কিন্তু এই গতির কথা চিন্তা করো, এই গতি অর্ধেক সময় যাচ্ছে এইদিকে, বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীত দিকে। তাহলে অর্ধেক সময় এইদিকে, বাকি অর্ধেক সময় হলো পূর্ব গতির বিপরীত দিকে। তাহলে বলো তো দেখি এই যে দোলকের গতি কি স্পন্দন গতি বলা যাবে কি যাবে না? তাহলে অর্ধেক সময় যেদিকে চললো বাকি অর্ধেক সময় যেহেতু তার বিপরীত দিকে চলতেছে, তার মানে দোলকের গতি স্পন্দন গতি, দোলকের গতি স্পন্দন গতি। ঢেউকে কি আমরা স্পন্দন গতি বলতে পারবো? তার আগে আবার বলতো দেখি, আমরা যে দোলনায় দোল খাই, তাহলে এটাও কি গতি হবে? দোলনায় দোল খাওয়াটা অবশ্যই আমাদের স্পন্দন গতি হবে। কারণ অর্ধেক সময় আমি যেদিকে যাই বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফিরে আসি, অর্ধেক সময় যেদিকে যাই বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে ফিরে আসি। তাহলে এটা কি গতি বলতো দেখি? স্পন্দন গতি। খেয়াল করো। আর এই যে ঢেউ কিন্তু স্পন্দন গতি হবে না, কারণ ঢেউ কন্টিনিউয়াস কি হচ্ছে, সামনের দিকে আগায় যাচ্ছে, কন্টিনিউয়াস সামনের দিকে আগায় যাচ্ছে। এখন তার মানে যদি গতিপথের অর্ধেক সময় যদি একদিকে হয় বাকি অর্ধেক সময় যদি পূর্ব গতির বিপরীত দিকে চলে তাহলে সেগুলোকে আমরা বলবো স্পন্দন গতি। তার মানে ঘড়ির কাঁটার গতিকে স্পন্দন গতি বলতে পারবো না, ঘড়ির কাঁটার গতি সব সময় একই দিকে চলে, তাহলে এইটা স্পন্দন গতি না। খেয়াল করো পৃথিবী কার চারদিকে ঘুরতেছে? পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে। সব সময় কিভাবে চলতেছে? সব সময় একই ভাবে চলতেছে। একই ভাবে যেহেতু চলতেছে এটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু স্পন্দন গতি না। তাহলে আমরা কি বলতে পারবো? দেখো এইটা পর্যায়বৃত্ত গতি, এই সব গতি কি গতি? পর্যায়বৃত্ত গতি। কিন্তু এই গতিটা স্পন্দন গতি, কিন্তু এটা স্পন্দন গতি না। তার মানে আমরা বলতে পারবো সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। এটা অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসতে পারে।
আসলে সবাই লিখতে পারবে কিনা এটা আমাকে একটু জানাও। তাহলে আমার প্রশ্নটা কি, সকল স্পন্দন গতি, সকল স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতি, কিন্তু কিন্তু সকল পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি নয়। সবাই এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে এটা একটু জানাও। তো আমি একটু দেখতে থাকি। পেন্ডুলাম ঘড়ির গতি, অবশ্যই পেন্ডুলাম ঘড়ি কি অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে, অর্ধেক সময় যেদিকে চলে বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাহলে পেন্ডুলাম ঘড়ির গতি অবশ্যই স্পন্দন গতি, অবশ্যই স্পন্দন গতি। তাহলে তোমরা একটু আমাকে বলো, তোমরা না বুঝলে আমি তোমাকে বারবার বুঝাই দেবো। একদম কমপ্লিটলি আমরা একাডেমিক স্ট্যান্ডার্ড ক্লাস করাচ্ছি, তুমি বোঝো না সমস্যা নাই তো ভাই, আমি তোমাকে বারবার বুঝাই দেবো। আমার কাজ হচ্ছে তোমাকে বুঝাই দেওয়া। তুমি শুধু ভাই মনোযোগ দিয়ে আমার সাথে থাকো, এই চ্যাপ্টারটাতে থাকো, শেষ পর্যন্ত থাকো, ইনশাআল্লাহ তুমি এই চ্যাপ্টারের বস হয়ে যাবে, আমি তোমাকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ। তো এখন তাহলে আমরা বুঝলাম যে এই জায়গায় অনুধাবনমূলক প্রশ্ন আসছে, তাহলে আমরা কি লিখবো যে স্পন্দন পর্যায়ের শেষ সকল পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি হবে যদি পর্যায়ের অর্ধেক সময় একদিকে চলে বাকি অর্ধেক সময় তার পূর্ব গতির বিপরীত দিকে চলে, তাহলে সেই পর্যায়বৃত্ত গতিগুলোকে স্পন্দন গতি বলতে পারবো। কিন্তু যে পর্যায়বৃত্ত গতি অর্ধেক সময় সব সময় একই দিকে চলবে সেটাকে আমরা স্পন্দন গতি বলতে পারবো না। এখন আমরা দুইটা কিছু এই যে পর্যায়বৃত্ত গতি বা স্পন্দন গতি রিলেটেড কিছু টার্মের সাথে আমরা পরিচিত হব, কিছু পদের সাথে আমরা পরিচিত হব। খেয়াল করো, আমরা প্রথমে যে জিনিসটা সম্পর্কে একটু জানবো সেটা হলো পর্যায়কাল। দেখো, পর্যায়কাল, তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ বেগ একটু খুব ভালো করে বুঝিও। তো পর্যায়কাল, সবাই আমাকে বলো তো দেখি কাল মানে কি? কাল মানে হলো সময়। এবার আরেকটা জিনিস আছে সেটা হলো পর্যায়। তাহলে পর্যায় বলতে কি বোঝায় লেখো সবাই খাতায়। এই যে পর্যায়, হ্যাঁ, কম্পন, স্পন্দন, ঘূর্ণন, এগুলো সব একই কথা। দেখো, পর্যায় কথাটা হচ্ছে একটু তোমার কাছে টাফ মনে হয়, কিন্তু ঘূর্ণন মানে কি? একবার ঘোরা। তাহলে একবার ঘোরা, তাহলে এই যে যেটাকে আমরা বলবো একবার ঘোরা যা, এক স্পন্দনতা, এক কম্পনতাই, এক পর্যায়তাই। আমি আবার বলি, একবার ঘূর্ণন যা, এক স্পন্দনতাই, এক কম্পনতাই, এক পর্যায়তাই। খুব ভালো করে বুঝিও। তাহলে পর্যায় কাল মানে হলো সময়। তাহলে কিসের সময়? এক পর্যায়ের সময়। তার মানে এটা সহজ কথায় যদি বলি, তাহলে এক পর্যায়ে তার মানে হলো কি? একবার ঘোরার সময়। তাহলে একবার ঘোরার সময়কে আমরা কি বলবো? পর্যায়কাল। খুব ভালো করে বুঝিও, একবার ঘোরার সময়কে আমরা কি বলবো? পর্যায়কাল। খেয়াল করে তো দেখি, তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? দূরত্ব। খুব ভালো করে বুঝিও, দৈর্ঘ্য মানে হলো দূরত্ব। তাহলে এটা কিসের দূরত্ব? এক পর্যায়ের দূরত্ব। আমি উপরে ছোট করে লিখি, এক পর্যায়ের দূরত্ব। এখন এক পর্যায়ের দূরত্ব, এটা দ্বারা আসলে আমরা কি বুঝি? এক পর্যায় মানে কি? এক পর্যায় মানে হলো একবার ঘোরা। তাহলে এটাকে আমরা সংক্ষেপে বলবো একবার ঘূর্ণনে বা একবার ঘোরায় অতিক্রান্ত দূরত্ব। তাহলে একবার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। একবার ঘূর্ণনে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ বেগ মানে কি? বেগ তো তুমি জানো যে 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। 1 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব তুমি খেয়াল করো, তাহলে বেগ হচ্ছে আমাদের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের বেগটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। খেয়াল করো, এই জায়গায় পর্যায়কাল যেটাকে আমি প্রকাশ করি কি দ্বারা? টি দ্বারা। পর্যায়কালকে আমি প্রকাশ করি কি দ্বারা? টি দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্যকে আমি প্রকাশ করি কি দ্বারা? ল্যামডা দ্বারা। খেয়াল করো, পর্যায়কালও কয়বার ঘোরা? একবার ঘোরা। আবার তরঙ্গ দৈর্ঘ্য কয়বার ঘোরা? একবার ঘোরা। খেয়াল করো তো দেখি, তাহলে পর্যায়কালও একবার ঘোরা। পর্যায়কাল তার মানে কি? টি সময়। তাহলে টি সময়,
তাহলে টি সময় মানে কি একবার ঘোরা, তাহলে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? সবাই আমাকে তাহলে বলো তো দেখি। পর্যায়কাল মানে হলো একবার ঘোরা, আর একবার ঘোরায় যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো সবাই যে টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? টি সময়ে কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে অবশ্যই টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা বুঝতেছি যে টি সময়ে ল্যামডা দূরত্ব অতিক্রম করবে। তাহলে 1 সেকেন্ড সময়ে কত দূরত্ব অতিক্রম করবে ভাইয়া বলো? তাহলে 1 সেকেন্ড সময়ে ল্যামডা ডিভাইডেড বাই টি দূরত্ব অতিক্রম করবে, ল্যামডা ডিভাইডেড বাই টি দূরত্ব অতিক্রম করবে। এখন তুমি আমাকে বলো তো দেখি ভাইয়া যে এই যে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে, 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? আমরা সবাই জানি যে 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বেগ বলি, তাকে আমরা বেগ বলি। তাহলে এখানে বেগ v সমান কি হবে? তাহলে ল্যামডা ডিভাইডেড বাই টি। তাহলে বেগ v সমান হবে ল্যামডা ডিভাইডেড বাই টি। এখানে আরেকটা টার্ম সম্পর্কে আমাদের পরিচিত হওয়া প্রয়োজন, সেটা হলো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে হলো কি বলো দেখি? কম্পাঙ্ক মানে হলো 1 সেকেন্ডে কম্পন সংখ্যা। খুব ভালো করে বুঝিও, কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে কম্পন সংখ্যা। তাহলে তুমি এই কম্পন আর ঘূর্ণন কি জিনিস? কম্পন আর ঘূর্ণন হলো এক জিনিস। তাহলে এটাকে আমরা বলতে পারবো যে 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা। খেয়াল করো 1 সেকেন্ডে ঘূর্ণন সংখ্যা, তাহলে কম্পাঙ্ককে আমি কি দিয়ে প্রকাশ করি? f দিয়ে প্রকাশ করি। এই f সংখ্যক ঘূর্ণন দিবে সে কয় সেকেন্ডে? f সংখ্যক কম্পাঙ্ককে যেহেতু আমি f দিয়ে প্রকাশ করি, তার মানে f সংখ্যক ঘূর্ণন দিবে হলো 1 সেকেন্ডে। f সংখ্যক ঘূর্ণন হলো 1 সেকেন্ডে। তাহলে এখন আমরা দেখো কি বলতে পারি যে f সংখ্যক ঘূর্ণন, তাহলে f সংখ্যক ঘূর্ণন এটা দেবে হচ্ছে f সংখ্যক ঘূর্ণন দেয় সমান 1 সেকেন্ডে। f সংখ্যক ঘূর্ণন দেয় 1 সেকেন্ডে, তাহলে একটি ঘূর্ণন দেবে, তাহলে একটি ঘূর্ণন দেবে কত সেকেন্ডে বলো? একটি ঘূর্ণন দেবে 1 ডিভাইডেড বাই f সেকেন্ডে। এখন তুমি আমাকে বলো তো দেখি একবার ঘোরার সময়কে আমরা কি বলি? সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও, একবার ঘোরার সময়কে আমরা কি বলি? একবার ঘোরার সময়কে আমরা কি বলি? একবার ঘোরার সময়কে আমরা বলি পর্যায়কাল। তাহলে এই যে কন্ডিশন অনুযায়ী t সমান তাহলে আমরা কি লিখতে পারবো? 1 ডিভাইডেড বাই f, কারণ একবার ঘোরার সময়টা হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে পর্যায়কাল এটাও তো আমাদের একবার ঘোরার সময়, তাহলে একবার ঘোরার সময় হলো 1 বাই f, তাহলে t সমান হচ্ছে আমাদের 1 বাই f। তাহলে খেয়াল করো, তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি বা f সমান হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই t। তাহলে এই জায়গায় ইকুয়াল টু ল্যামডা ইনটু 1 ডিভাইডেড বাই t। তো এখানে 1 ডিভাইডেড বাই t সমান আমরা কি পাইলাম? 1 ডিভাইডেড বাই t সমান আমরা পাইলাম হলো f। 1 ডিভাইডেড বাই t সমান আমরা পাইলাম f। তার মানে v সমান f ল্যামডা। তাহলে v সমান হচ্ছে f ল্যামডা। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। যে আজকে আমরা ইনশাআল্লাহ এই যে চ্যাপ্টারটা শুরু করছি, একদম প্রত্যেকটা টপিক ভেতর থেকে ভেতরে যাব, গভীর থেকে গভীরে যাব। সবাই আমাকে বলো, একটু আমাকে জানাও। সবুজ, তারপরে হলো মতিন, পটাশিয়াম সায়ানেট, হ্যাঁ, তারপরে হচ্ছে মেহেদি হাসান মিল্লার, আদনান হাবিব। তো যারা যারা আসিস সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। আর সবাই তো ছোট্ট একটু কাজ করতে পারি। ওই যে ভাই বললাম যে আমরা এখন থেকে একটু ভালো জিনিসগুলো সরিয়ে দিতে চাই, আমরা স্পিড আউট করে দিতে চাই। তো সবাই যদি একটু কাজ করতে পারি ভাইয়া, যে সবাই যদি আমরা ক্লাসটা শেয়ার করে দেই, তাহলে কিন্তু আরো অনেক অনেক শিক্ষার্থী জানতে পারবে। একটু সবাই দেখা গেছে যে হচ্ছে একটু এইচএসসি 21 আর এইচএসসি 22 ব্যাচের বন্ধুদের একটু বেশি বেশি করে মেনশন করি। একটু তো এই কাজটা তো আমরা করতে পারি ভাই, এই কাজটা করতে পারি। নাজিয়া বলছো মাস থেকে জয়েন করছো, আশা করি প্রবলেম হবে না। তোমরা বুঝবা যে সবাই একটু এই কাজটা করো, তাহলে কম্পাঙ্ক কিছুই না, কম্পন সংখ্যা মানে হলো কাপাকাপির সংখ্যা বা ঘোরার সংখ্যা। তাহলে 1 সেকেন্ডে ঘোরার সংখ্যাকে আমি বলি কম্পাঙ্ক। যদি 1 সেকেন্ডে 20 বার ঘুরে তার মানে তার কম্পাঙ্ক 20 হার্টজ। 1 সেকেন্ডে যদি 50 বার ঘুরে তাহলে তার কম্পাঙ্ক হলো 50 হার্টজ। তাহলে কম্পাঙ্ক 100 হার্টজ মানে কি? ওই বস্তুটা
1 সেকেন্ডে 100 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে 100 বার ঘোরে। এখন ভাইয়া দেখো একদম তুমি বুঝবা না, কোনো সমস্যা নাই, আমি তোমাকে আবার বুঝাই দেবো। তুমি শুধু বলেই দেখো যে ভাইয়া বুঝি নাই, আমি তোমাকে আবার বুঝাই দেবো। কারণ আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার এখানে যারা আছে সবাই আমার এই কলিজার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোনকে আমি একদম ক্লিয়ার করে দিতে চাই এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা, যাতে কারো কোনো প্রবলেম না থাকে। এখন তাহলে এই জিনিসটা কিন্তু আমরা বুঝছি, তাহলে v ইকুয়াল টু হলো f ল্যামডা। এখন ভাইয়া আমরা আরেকটা জিনিস বুঝতে চাই, দেখো আরেকটা জিনিস বুঝতে চাই। তাহলে এই যে একবার ঘোরার সময়কে দেখো, এখান থেকে সে ঘোরা শুরু করবে, অথবা তুমি চিন্তা করো এখান থেকে সে ঘোরা শুরু করবে, তাহলে এখান থেকে ঘুরে এখানে আসবে, এখান থেকে ঘুরে এখানে আসবে, তাহলে এই সময়কে আমরা কি বলবো? একবার ঘোরার সময়কে কি বলবো? পর্যায়কাল। তাহলে পর্যায়কালটা হচ্ছে একই বিন্দুতে ঘুরে আসার সময়, একবার ঘোরার সময় আর একই বিন্দুতে ঘুরে আসার সময়, ফিরে আসার সময় কিন্তু একই কথা। তাহলে একবার ঘোরার সময় যা, একই বিন্দুতে ফিরে আসা, মানে একই দিক থেকে, অবশ্যই এটা বাদ দাও, এটা কনফিউশন তৈরি করতে পারে। তাহলে এই যে এই বিন্দুতে আবার ফিরে আসার সময় হচ্ছে আমাদের পর্যায়কাল। এখন বলো তো দেখি, এখান থেকে এই পর্যন্ত এই অংশকে আমরা বলতেছি হচ্ছে কি? এই যে নীল পার্ট, নীল পার্ট। তাহলে এইটা এটা হলো নীল পার্ট, আর এই এপাশ থেকে এপাশে আসা কি? কালো পার্ট। এই যে কালো পার্ট, এই যে এই পার্টটা। তাহলে খেয়াল করো তো দেখি, তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল কি হবে? এখান থেকে এখানে যাওয়া, আবার এখানে ফিরে আসা। তাহলে পর্যায়কাল কি হবে বলো তো দেখি? এখান থেকে এখানে যাওয়া, আবার এখানে ফিরে আসা। তাহলে এটাকে আমরা কি বলবো বলো দেখি? পর্যায়কাল। ওই যে আমি পর্যায়কালের আরেকটা লজিক বলছিলাম যে একই বিন্দুতে ফিরে আসার সময়, তার মানে এখান থেকে যে যাত্রা শুরু করছে, তাহলে এখান থেকে এখানে যাবে, আবার এখানে ফিরে আসবে, এই একই বিন্দুতে ফিরে আসাকে আমরা কি বলবো? পর্যায়কাল। তাহলে আমার বলবো দেখি যে এ থেকে বি তে যাওয়া, তাহলে এ থেকে বি তে যাওয়া, এটা কি পর্যায়কাল হবে? না, পর্যায়কালের অর্ধেক হবে। এ থেকে বি তে যাওয়া, তাহলে এটা কিন্তু পর্যায়কাল হবে, এখান থেকে এখানে যাওয়া, আবার এখানে ফিরে আসা, তাহলে এটা হবে পর্যায়কালের অর্ধেক। তাহলে পর্যায়কালটা কি হবে? এ থেকে বি তে যাবে, আবার বি থেকে এ তে ফিরে আসবে, এইটা আমাদের কি? এইটা হচ্ছে আমাদের পর্যায়কাল, এইটা হলো আমাদের পর্যায়কাল। এখন এই একবার ঘূর্ণনের যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? তরঙ্গ দৈর্ঘ্য। একবার ঘোরার দূরত্বটা কি? তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা এই পার্ট এখানে চলে আনবো। দেখো ভাই, এই পাশের পার্টটা কি? এই পাশের পার্টটা কি? নীল পার্ট। আবার এই পাশের পার্টটা কি? কালো পার্ট। তার মানে এখান থেকে ফিরে এখানে আসার সময়, তার মানে এই বিন্দু থেকে ফিরে এই বিন্দুতে আসার সময়, এইটাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে এই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। তাহলে আমরা একটু লাল কালি দিয়ে দেখাই। তাহলে এই সময় এখান থেকে আমার এই বিন্দু, এটা হলো পর্যায়কাল। তার পর্যায়কাল এখান থেকে ঘুরে আবার এখানে ফিরে আসা, তাহলে এটা হলো আমার পর্যায়কাল। আবার তরঙ্গ দৈর্ঘ্যটা কি? খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্য হলো একবার ঘোরার দূরত্ব। তাহলে এখান থেকে আমাদের এই দূরত্বটা, এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ঘুরে আবার এখানে ফিরে আসা মানে কি? এখান থেকে আবার এই পর্যন্ত। তাহলে এখানে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর সময়টা হচ্ছে আমাদের পর্যায়কাল, আর দূরত্বটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তার মানে আমি যদি বলি এখান থেকে এই পার্ট, এই দূরত্বটা আমাদের কি? ল্যামডা। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমাদের ল্যামডা। তাহলে আমাদের এই পর্যন্ত ডিসটেন্স কত হবে? সবাই আমাকে বলো তো, এই পর্যন্ত ডিসটেন্স কত হবে? একটু আমাকে কমেন্ট করে জানাও। তাহলে আমাদের এই পর্যন্ত ডিসটেন্স কত হবে? এইটুকু যদি আমাদের ল্যামডা হয়, তাহলে এই ডিসটেন্স কত হবে? অবশ্যই এটা হবে ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে সবাই আমাকে বলো তো দেখি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে এই ডিসটেন্সটা কত হবে? এই ডিসটেন্সটা হবে ল্যামডা ডিভাইডেড বাই 4। কারণ এইটুকু যদি ল্যামডা বাই 2 হয়, তাহলে এই ডিসটেন্সটুকু হবে ল্যামডা ডিভাইডেড বাই 4। তো এই ব্যাপারটা কিন্তু আমরা একদম ক্লিয়ারলি সামনের কালকের ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে আরো বেশি আলোচনা করব, আরো ক্লিয়ারলি আলোচনা করব। দেখো খেয়াল করো, এই জায়গায় কি বলছি? মানে একবার ঘোরা মানে কি? একটা নীল একটা কালো। একবার ঘোরা মানে কি? এই যে এই পাশে নীল পার্ট আর এই পাশে কালো পার্ট। তার মানে খেয়াল করো, এই যে একটা নীল পার্ট একটা কালো পার্ট, তাহলে এখান থেকে এই পর্যন্ত এই সময়কে বলবো আমরা টি, আর এই দূরত্বটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? একটা সংকোচন একটা প্রসারণ। তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল মানে কি? একটা সংকোচনের সময় প্লাস একটা প্রসারণের সময়। ঠিক আছে?
তাহলে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের মানে কি একটা উঁচু ঢেউ একটা নিচু ঢেউ, তাই না? এই ক্ষেত্রে পর্যায়কাল মানে কি একটা উঁচু ঢেউ একটা নিচু ঢেউয়ের সময়। সবাই আমাকে বলো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা? পর্যায়কাল মানে কি এখান থেকে এখানে যাওয়া আবার এখানে ফিরে আসা। পর্যায়কাল মানে একই বিন্দুতে ফিরে আসা, একই বিন্দুতে ফিরে আসা, একই বিন্দুতে ফিরে আসার সময় হলো পর্যায়কাল, আর একই বিন্দুতে ফিরে আসলে যে দূরত্ব অতিক্রম করে সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে প্রত্যেকটা ব্যাপার তোমরা ফিল করছো কিনা, ব্যাপারটা প্রত্যেকের ক্লিয়ার কিনা, এটা আমাকে একটু কমেন্ট করে জানাতে থাকো। একটু সবাই আমাকে একটু জানাও যে সবার ক্লিয়ার কিনা। ওকে ওকে, এখন আমরা এই জিনিসটা বুঝে গেছি। এখন আমরা আপাতত এই জিনিসটা মিশাই একটু পরিষ্কার করি যে আমরা একদম প্রত্যেকটা জিনিস একদম ফিল করে একদম ক্লিয়ার হয়ে তারপর আমরা এখান থেকে ইনশাআল্লাহ যাব। আর সবাই আমাকে একটু দেখো, খুব সুন্দর করে একটু বোঝার চেষ্টা করো যে এখন দেখো আমরা এই ব্যাপারটা একটু কিভাবে করব। আমরা আমরা একটু আগে শিখছি যে এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসা, এই সময়টাকে আমরা কি বলবো খেয়াল করো। এখান থেকে শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসা, এই সময়টাকে আমরা বলবো পর্যায়কাল। এটাকে আমরা বলবো একবার ঘোরা, একবার ঘোরা। খেয়াল করো, সে যেহেতু এখান থেকে যাত্রা শুরু করছে, তার মানে এটা তার আদি অবস্থা। এই অবস্থাটাকে আমি চিন্তা করি যে এটা হলো তার সাম্যাবস্থা। খেয়াল করো, এটাকে আমরা কি বলবো, এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা। এখন এই বস্তু যতই ঘুরুক কখনো কিন্তু এই বৃত্তের বাইরে যাইতে পারবে না, বৃত্তাকার পথের বাইরে যাইতে পারবে না। তার মানে এই জায়গায় এটা হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থেকে এই কণাটা সর্বোচ্চ এই দূরত্ব অতিক্রম করবে, এর বাইরে তো কখনো যাবে না। তার মানে খেয়াল করো, তাহলে এটা হলো আমার এই দূরত্বটা হলো সাম্যাবস্থা থেকে কণার যে কোনো একদিকে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের এই দূরত্বটা হচ্ছে এটা হলো এই অবস্থা তার সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা থেকে সে সর্বোচ্চ কত দূরত্বে যাইতে পারতেছে, সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ সে এই দূরত্বে যাইতে পারতেছে, এর বাইরে সে যাইতে পারতেছে না। তাহলে এই দূরত্বটাকে আমরা বলবো সাম্যাবস্থা হতে যে কোনো দিকে কণার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, যে কোনো দিকে কণার সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব। এই যে সাম্যাবস্থা থেকে যে কোনো দিকে কণার সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় হলো বিস্তার। তার মানে সাম্যাবস্থা হতে যে কোনো দিকে কণা সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে তার নাম হলো বিস্তার। এই বিস্তারের ইংরেজিটা হচ্ছে অ্যামপ্লিটিউড। বিস্তারের ইংরেজি হচ্ছে অ্যামপ্লিটিউড। এই অ্যামপ্লিটিউডকে আমরা কি দিয়ে প্রকাশ করব, এ দ্বারা প্রকাশ করব। এই কারণে বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। বিস্তারের ইংরেজি কি, বিস্তারের ইংরেজি হচ্ছে অ্যামপ্লিটিউড, এই কারণে বিস্তারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কণাটা কখনো বৃত্তাকার পথের বাইরে যেতে পারবে না, তার মানে এর চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে না। এটা হলো সাম্যাবস্থা থেকে সর্বোচ্চ অতিক্রান্ত দূরত্ব, এই কারণে এটা হলো বিস্তার। তাহলে এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এ দ্বারা। ধরো কিছু সময় পর এই কণাটা এখান থেকে এখানে গেল, এই কণাটা কিছু সময় পর এখানে চলে গেল। তাহলে এখানে যখন চলে যাবে তখন আমরা দেখলাম যে এই জায়গায় থিটা কোণ তৈরি হলো। তার মানে এই বিন্দুটার কৌণিক সরণ কত, খেয়াল করো। তাহলে এই যে কণার কৌণিক সরণ কত, থিটা। তাহলে আমরা এখানে পাইলাম কণার কৌণিক সরণ, এটা আমাদের কত, থিটা। এখন আমি এখান থেকে একটা লম্ব আঁকবো, তাহলে আমরা দেখলাম যে আমাদের এই কণাটা আমাদের সরণের দিকে কত দূরত্ব অতিক্রম করলো, x দূরত্ব অতিক্রম করলো। তার মানে এই যে কণার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত দূরত্বটা আমি এটা দিয়ে হিসাব করব না, এই যে এই দিক বরাবর কত দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই দিক বরাবর সে x দূরত্ব অতিক্রম করছে। এখন দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ পাইছি,
সমকোণী ত্রিভুজ পাইছি। সেই সমকোণী ত্রিভুজ কোনটা? আমাদের সেই কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ হচ্ছে এইটা। এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমকোণী ত্রিভুজ। দেখো ভাই, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই উপরের কোণটা কত হবে? এই কোণ আর এই কোণ হলো আমাদের একান্তর কোণ। আমরা জানি একান্তর কোণ দুটো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমার এই কোণটাও কত হবে? থিটা। এবার খেয়াল করো, এটা তো একটা বৃত্তাকার পথ, এটা একটা বৃত্তাকার পথ। তাহলে এইটুকু যদি আমার এ হয়, তাহলে এই যে অতিভুজ এটাও কত হবে আমাদের এ। দেখো এটাও আমাদের কি, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে এটাও যদি এ হয়, তাহলে এইটুকু আমাদের কত হবে? এ হবে। এখন বলো তো দেখি, সাইন থিটা, সাইন থিটা মনে রাখবা, এই জায়গায় একটা জিনিস মনে রাখবা যে অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটাকে ভূমি বিবেচনা করতে হয়। আমি আবারও লিখতেছি, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটাকে ভূমি বিবেচনা করতে হয়। সবাই দেখো, অতিভুজ, অতিভুজ যার সাথে কোণ তৈরি করে, কোণ তৈরি করে সেটিকে ভূমি বিবেচনা করতে হয়, ভূমি বিবেচনা করতে হয়। অতিভুজ যার সাথে কোণ তৈরি করে সেটিকে ভূমি বিবেচনা করতে হয়। ধরো এই কোণটা এখান থেকে এই অবস্থায় আসছে, অর্থাৎ তার এখন আমাদের স্থানাঙ্ক ধরো x, y, তার মানে এই দূরত্বটা হলো x, আর উলম্ব দিকে দূরত্বটা হচ্ছে তার হলো y। উলম্ব দিকে দূরত্বটা তার হচ্ছে y। দেখো উলম্ব দিকে দূরত্বটা হচ্ছে তার হলো y। তাহলে আমরা কি বলতে পারবো? দেখো আমরা একটা জিনিস বলতে পারবো, x সমান, খেয়াল করো sin থিটা সমান কি? sin থিটা সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। sin থিটা সমান লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এখন আমার প্রশ্ন, আমাদের লম্বটা কত? এই যে এটা হলো আমাদের অতিভুজ, অতিভুজ যার সাথে কোণ তৈরি করতেছে এটা হলো আমাদের ভূমি। দেখো এই যে অতিভুজ যার সাথে কোণ তৈরি করতেছে, এই অতিভুজ যার সাথে কোণ তৈরি করতেছে সেটা হলো ভূমি। তাহলে লম্ব কোনটা? লম্ব হলো এইটা, এটা হচ্ছে আমাদের x। তাহলে লম্ব হচ্ছে আমাদের x, আর অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এইটা, তাহলে অতিভুজটা হচ্ছে আমাদের a। তার মানে sin থিটা এইটা সমান আমরা পাইলাম x ডিভাইডেড বাই a। তার মানে x এর মান হচ্ছে a sin থিটা। খুব ভালো করে বুঝিও, x এর মানটা হচ্ছে a sin থিটা। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত প্রত্যেককে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? সবাই আমাকে বলো যে এই পর্যন্ত তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও যে এই পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। যে আমি ধরলাম যে কড়াটা এখান থেকে সরে এখানে চলে গেছে, তাহলে এখান থেকে সরে যখন এখানে চলে গেছে তখন কেন্দ্রে থিটা কোণ তৈরি হয়েছে। তো আমি এখান থেকে এই জায়গায় লম্ব আঁকছি, তাহলে এই দূরত্বটুকু x, এই দূরত্বটুকু হলো y। তাহলে খেয়াল করো, এখানে এই কোণটা যদি থিটা হয় তাহলে এই উপরের কোণটাও কত হবে? থিটা। এখন এই উপরের কোণটা যদি তোমার থিটা হয়, তাহলে তুমি খেয়াল করো, এটা হলো আমার অতিভুজ। এই অতিভুজ অবশ্যই কিসের সমান হবে? এটা সমান হবে, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। এটা যেহেতু a, তাহলে উপরেরটাও কত হবে? a। তাহলে sin থিটা সমান কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আমাদের লম্বের মান কত? এই অতিভুজ যার সাথে কোণ তৈরি করবে সেটা ভূমি, তার মানে এইটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এইটা আমাদের কি? লম্ব। তাহলে লম্ব কত? লম্ব হলো আমার x, আর অতিভুজ কত? a। তাহলে x বাই a, তাহলে sin থিটা সমান x বাই a। তার মানে x এর মান কত? a sin থিটা। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এখন এই জায়গায় খেয়াল করো, এই কণাটা একদম যাত্রা শুরু করছিল কোথায়? এই কণাটা কিন্তু যাত্রা শুরু করছিল, এই কণাটা যাত্রা শুরু করছে একদম কোথায়? একদম সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছে। তাহলে এই কণাটা সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে সাম্য অবস্থা হতে যাত্রা শুরু। তাহলে সব সময় যে সাম্য অবস্থা হতে যাত্রা শুরু হবে এমন কিন্তু কোনো কথা না। সব সময় যে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু হবে এমন কিন্তু কোনো কথা নয়। এবার খেয়াল করো, বস্তু কণাটা কোথায় থেকে যাত্রা শুরু করতে পারে? আমি এবার, এটা হলো চিত্র 1 নম্বর চিত্র, আমি 2 নম্বর চিত্রের দিকে আসবো। দেখো এবার বস্তু কণাটা কই থেকে যাত্রা শুরু করতে পারে? বস্তু কণাটা এটা হচ্ছে তার সাম্য অবস্থা, এটা হচ্ছে আমাদের a। খেয়াল করো, এটা হচ্ছে a। তাহলে সে তো এখান থেকে যাত্রা শুরু করতে পারে। তাহলে এখান থেকে সে যদি যাত্রা শুরু করে
সে অলরেডি কত কোণ সরেছিল, সে অলরেডি কিন্তু ডেল কোণ সরেছিল। খুব ভালো করে বুঝিও, সে অলরেডি, আমি ধরে নিলাম সে আগেই এই যে ডেল দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই ডেলটা হচ্ছে তোমার শুরুতেই তার ডিসপ্লেসমেন্ট হলো ডেল, তার মানে সে যাত্রাই শুরু করছিল এখান থেকে, সে যাত্রাই শুরু করছে এখান থেকে। তাহলে খেয়াল করো একটা নির্দিষ্ট সময় পর সে আবার কত কোণ তৈরি করলো, একটা নির্দিষ্ট সময় পর সে থিটা কোণ তৈরি করলো। তার মানে এই জায়গা থেকে সে এবার যাত্রা শুরু করছে, এখান থেকে সে যাত্রা শুরু করছে, তাহলে থিটা কোণ তৈরি করলো। এবার তাহলে আমার কি ঘটনা ঘটবে দেখো, এবার তাহলে আমাদের কি ঘটনা ঘটবে এটা একটু বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। তাহলে এইবার এইটুকু আমাদের কি, এই পাশের ডিসটেন্স, এই ডিসটেন্স, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের কত, এই ডিসটেন্সটা হচ্ছে আমাদের x, এই ডিসটেন্স আমাদের x। খেয়াল করো এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আমাদের থিটা প্লাস ডেল। এখন এই কোণ আর এই কোণ একান্তর কোণ, এই কোণ আর এই কোণ হচ্ছে আমাদের একান্তর কোণ, তাহলে এই পাশের কোণটা কত, থিটা প্লাস ডেল। তাহলে এই কোণটা যেহেতু আমাদের থিটা প্লাস ডেল, তাহলে এই কোণটাও কত হবে, অবশ্যই আমাদের থিটা প্লাস ডেল হবে, থিটা প্লাস ডেল হবে। এখন অনুরূপভাবে তাহলে আমরা আবার কি লিখতে পারবো, এবার আমরা লিখতে পারবো যে এইটা যেহেতু a, তাহলে আমাদের এই অংশটুকুও কত, দেখো তাহলে আমাদের এই অংশটুকুও কত হবে, এই অংশটুকু আমাদের a হবে। তাহলে আমরা আবার লিখতে পারবো sin থিটা, sin থিটা, এখানে থিটা কোণের মানটা হলো থিটা প্লাস ডেল। খুব ভালো করে বুঝিও, sin থিটা প্লাস ডেল এইটা সমান তাহলে কত হবে, এইটা সমান আমাদের হবে x ডিভাইডেড বাই a, কারণ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, x ডিভাইডেড বাই a, তার মানে x ইকুয়াল টু a sin থিটা প্লাস ডেল, থিটা প্লাস ডেল। খুব ভালো করে বুঝিও, থিটা প্লাস ডেল। এই যে কত কোণ তৈরি করে এটাকে আমরা বলি দশা। বল দশা মানে হচ্ছে উৎপন্ন কোণ। এই দশা নিয়ে আমরা আগামী ক্লাসে আরো ডিটেইলস আলোচনা করব। লেখো সবাই খাতায় লেখো, দশা মানে হচ্ছে উৎপন্ন কোণ। লেখো সবাই খাতায়, দশা মানে উৎপন্ন কোণ। লেখো প্রত্যেককেই লেখো, দশা মানে উৎপন্ন কোণ, দশা মানে উৎপন্ন কোণ, দশা মানে উৎপন্ন কোণ। খেয়াল করো এই জায়গায়, এখানে এই জায়গায় তুমি খেয়াল করো, এখানে কণার সরণে যতটুকু কোণ উৎপন্ন হয়েছে এইটা হলো সেই থিটা, কিন্তু এই ডেল্টা কি ছিল, তার এই ডেল্টা ছিল আগেই সে কত কোণ তৈরি করছে, আগেই সে কত কোণ তৈরি করছে। তা এই কারণে এই ডেলের মানটা হলো আদি দশা, এই ডেলটাকে বলি আমরা আদি দশা, অর্থাৎ আগেই সে ডেল কোণ তৈরি করেছিল, আগেই সে ডেল কোণ তৈরি করেছিল, এই কারণে এটার নাম হলো আদি দশা। আর এই ভেতরে সে টোটাল কত কোণ তৈরি করছে, থিটা প্লাস ডেল, তাহলে এই থিটা প্লাস ডেলটাকে বলা হয় দশা। মনে রাখবা দশা মানে উৎপন্ন কোণ। কেন দশা উৎপন্ন কোণকে দশা বলা হয় এটা নিয়ে আমরা আগামী ক্লাসে ডিটেইলস আলোচনা করব। তাহলে এই থিটা প্লাস ডেলকে বলা হয় দশা। এবার আমরা আরেকটা জিনিস নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হলো আমরা জানি v s ডিভাইডেড বাই t, s ডিভাইডেড বাই t, কিন্তু যখন আমি ঘূর্ণন গতি বলি, আমরা সবাই গতিবিদ্যাতে কিন্তু পড়ছি, গতিবিদ্যাতে যখন আমরা ঘূর্ণন গতি পড়ছি তখন আমরা জানি v এর অনুরূপ রাশিটা হচ্ছে ওমেগা, s এর অনুরূপ রাশিটা হলো থিটা, আর t এর অনুরূপ রাশিটা হচ্ছে t। v এর অনুরূপ রাশি ওমেগা, s এর অনুরূপ রাশি থিটা, t এর অনুরূপ রাশি t। তার মানে থিটা ইকুয়াল টু কি হবে, ওমেগা t, থিটা ইকুয়াল টু ওমেগা t। তাহলে সরণের সমীকরণটা হবে x ইকুয়াল টু a sin থিটার পরিবর্তে হচ্ছে ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে x ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে এটাই হবে আমাদের সরল সন্দিত স্পন্দনের সরণের সমীকরণ। তাহলে এটাই আমাদের সরল সন্দিত স্পন্দনের সরণের সমীকরণ, সরণের সমীকরণ। তাহলে এইটাই হচ্ছে আমাদের সরল সন্দিত স্পন্দনের সরণের সমীকরণ। সবাই আমাকে বলো ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। একটু শেষ মুহূর্তে তোমরা সবাই তোমাদের প্রত্যেকের বন্ধুদেরকে একটু মেনশন করো ভাইয়া, তাহলে দেখা গেছে যে তারা পরে কিন্তু সবাই ক্লাসে এসে ক্লাসে জয়েন করতে পারবে। আমরা আজকে ফার্স্ট ক্লাস করতেছি, আগামী কাল ইনশাআল্লাহ সেকেন্ড ক্লাস করব। তার আগে আমাকে একটু বলাও যে হচ্ছে সরল সন্দিত স্পন্দনের সরণের সমীকরণটা সবাই বুঝতে পারছো কিনা, একটু আমাকে বলো সরল সন্দিত স্পন্দনের সমীকরণটা তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এটা আমাকে একটু জানাও। লাস্টটুকু আরেকবার বলে, লাস্টটুকু এখানে আমরা কি বলছি যে এখানে v সমান কি s বাই t, এটা আমরা জানি সবাই।
তো এই জায়গায় কৌণিক গতির ক্ষেত্রে, ঘূর্ণন গতির ক্ষেত্রে বেগের অনুরূপ রাশিটা কি? কৌণিক বেগ। বেগের অনুরূপ রাশিটা হচ্ছে কৌণিক বেগ। সরণের অনুরূপ রাশিটা কি? থিটা। সময়ের অনুরূপ রাশিটা কি? সময়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু ওমেগা টি। তাহলে এখানে আমি থিটার জায়গায় কি বসাইছি? থিটার জায়গায় দেখো ওমেগা টি বসাইছি, এই যে থিটার জায়গায় ওমেগা টি বসাইছি, ডেল এর জায়গায় ডেল বসাইছি। তাহলে সরণের সমীকরণ হবে x ইকুয়াল টু a sin ওমেগা টি প্লাস ডেল। তাহলে এটাই হবে সহজ সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ। সহজ সন্ধিত স্পন্দনের সরণের সমীকরণ। সবাই আমাকে ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা আমাকে একটু জানাও যে সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা। আমাদেরকে বুঝতে হবে, আমি চাই আমার প্রত্যেকটা ছোট ভাই ছোট বোন ফিজিক্স ফিল করুক। শুধু ফিজিক্স ফিল করলে হবে না ভাইয়া, ফিজিক্সকে বাস্তবতার সাথে রিলেট করতে হবে, তোমার লাইফের সাথে রিলেট করতে হবে। আমরা দেখো যে হচ্ছে আমরা ফিজিক্স ফিল করি না কারণে আমাদের অবস্থাটা কেমন। দেখো এই জায়গায় আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় আসে, আমাদের জীবনে যখনই কোনো অড সিচুয়েশন আসে, আমরা ভেঙে পড়ি। আমরা তখন হতাশ হয়ে যাই যে আমার দ্বারা বুঝি হবে না, আমি বুঝি পারবো না। খেয়াল করো, আমি বুঝি পারবো না, আমার দ্বারা হবে না। তো এইটা সবসময় চিন্তা করি, একটু খারাপ সময় আসলে আমরা ভেঙে পড়ি। আব্বু আম্মু একটু বকা দিলেই ভেঙে পড়ি। পরীক্ষায় কম নাম্বার পেলে আমি ভেঙে পড়ি যে আমি তো পারবো না, আমার কোনো প্রিপারেশন নাই, ভেঙে পড়ি। এই জায়গায় এই করোনা মহামারী কালীন সময় আমরা পড়াশোনা ঠিকভাবে করি নাই, আমি ভেঙে পড়ি। কিন্তু কেন? তুমি তো ফিজিক্স পড়ো ভাইয়া, ফিজিক্স দেখো শেখায় যে জীবনে অনেক আপস এন্ড ডাউনস থাকবে, কিন্তু এই আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়েই তোমাকে এগিয়ে যেতে হবে। ভেঙে পড়লে হবে না, তোমাকে কন্টিনিউয়াস সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো সময় খারাপ সময় দুটাই কিন্তু জীবনের অংশ, দুটাই জীবনের অংশ। তোমাকে সৃষ্টিকর্তার উপরে আমরা তো সবাই বিশ্বাস করি। এই জায়গায় তুমি মনে রাখবা যে তুমি এই জীবনে যা কিছু পাও নাই সেটা তোমার জন্য কল্যাণকর ছিল না, এই কারণে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর তোমাকে দেয় নাই। তুমি যা কিছু পাও নাই সেটা তোমার জন্য কল্যাণকর ছিল না, এটা সৃষ্টিকর্তার মহান কৃপা, এই কারণে তুমি সেই জিনিসটা পাও নাই, এটার জন্য সে আলহামদুলিল্লাহ। আর আরেকটা জিনিস মনে রাখবা, আমরা এখন পর্যন্ত যা পাইছি এগুলা কোনোটার জন্যই আমরা যোগ্য ছিলাম না, আমরা কোনোটার জন্যই যোগ্য ছিলাম না। তারপরে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিবেন, তাই এটার জন্য আমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। সবাই আলহামদুলিল্লাহ বলবো। আমরা যা যা কিছু পাইছি, হোয়াটএভার উই গেইন, এটা প্রত্যেকটার জন্য আমরা কেউ যোগ্য ছিলাম না, তাহলে আল্লাহ এটা মেহেরবানি করে দিবেন। তার মানে আলহামদুলিল্লাহ বলতে শিখো, তাহলে দেখবা যে ভেতরে কোনো হতাশা কাজ করবে না। একটা জিনিস মনে রাখবে যে জীবনে অবশ্যই আপস এন্ড ডাউনস থাকবে, এই আপস এন্ড ডাউনস নিয়ে তোমাকে চলতে হবে। দেখো যে তোমরা সবাই ইসিজি রিপোর্টের কথা জানো, যে ইসিজি রিপোর্টের কাজ কেমন। ইসিজি রিপোর্টটা ওয়েভ, এই জায়গায় সেটা কন্টিনিউয়াস কি হচ্ছে উপরে উঠতেছে, নিচে নামতেছে, ওয়েভ হচ্ছে নিচে নামতেছে। এখন এভাবে যতদিন পর্যন্ত চলবে ঠিক ততদিনই তুমি কিন্তু জীবিত আছো, ততদিন তুমি জীবিত। কিন্তু কোনোদিন যদি এরকম হয়ে যদি ইসিজি কার্ভটা যদি এরকম স্পন্দন দেওয়া বন্ধ করে, সেখান থেকেই তুমি ডেড, সেদিন থেকেই তুমি মৃত, সেদিন থেকেই তোমার নিঃশ্বাস বন্ধ, তোমার আর হৃৎপিণ্ড চলতেছে না, শেষ। তার মানে কি, আমাকে এই আপস এন্ড ডাউনস গুলো মেনে নিতে হবে, এই মেনে নিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে হবে, সামনে আরো ভালো করার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। এটাই আমাদেরকে তরঙ্গ এই জিনিসগুলো আমাকে শিক্ষা দেয়। তো সো প্লিজ, যে আমার কোন লক্ষ্মী ছোট ভাই ছোট বোন আজকে থেকে হতাশ থাকবে না। তোমরা সবসময় চিন্তা করবো আমি যা পাই নাই সেগুলোর জন্য আসলে সেগুলো আমার জন্য ভালো ছিল না, কল্যাণকর ছিল না, যা পাইছি এটার জন্য আমি যোগ্য ছিলাম না। অতএব ভালো সময় খারাপ সময় আসবে, এই ভালো সময় খারাপ সময় মিলিয়ে আমাকে এগিয়ে যেতে হবে। দ্যাট ইজ ওয়েভ, দ্যাট ইজ ওয়েভ। তো তো তোমাদের যদি কোনো কারো কোশ্চেন থাকে তাহলে ভাইয়া আমি চাই তোমরা অনেক ভালো করবে ইনশাআল্লাহ। টেনশন নিও না, ভাইয়া তোমাদের পাশে আছে, সব সময় পাশে আছে। তবে ওই যে আমি বলছিলাম যে তুমি যদি মনে করো যে ক্লাসগুলো করে তুমি উপকৃত হচ্ছ, পাশের আরো 5 জন বন্ধু উপকৃত হবে, তাহলে তোমরা সবাই কাইন্ডলি একটা কাজ করবে যে হচ্ছে তোমরা এই ক্লাসের কথাগুলো একটু সরিয়ে দেবে। আমি কিন্তু এই পুরো চ্যাপ্টারটা এখানে কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ, একদম এমসিকিউ সিকিউ এ টু জেড ফুল কমপ্লিট করে দেবো। তো নেক্সট ক্লাসে কি তোমরা এই কয়জনই থাকবে না আরো সবাই সব ক্লাস করে আসবে? আর সবাই একটা কাজ করো, কি জানি বলে যে হচ্ছে কে কে চ্যালেঞ্জ দিতে পারবে যে আজকের ক্লাসের নোটটা এখনই করে গ্রুপে জমা দেবে, পুরো ক্লাসের নোটটা এখনই গ্রুপে জমা দেবে। দেখি কে কোন কোন ছোট ভাই ছোট বোন চ্যালেঞ্জ দিতে চাও যে এই ক্লাস নোট এখনই করে গ্রুপে জমা দেবে, ঠিক আছে?
প্রত্যেককেই ক্লাস নোট করে গ্রুপে জমা দিবে, দেখি কে কে আসে, কে কে আসো। যে হচ্ছে আমি চাই তোমরা প্রত্যেককে এই চ্যালেঞ্জটা নাও, তোমাদেরকে এই চ্যালেঞ্জটা নিতে হবে ভাইয়া, এই চ্যালেঞ্জটা তোমাদেরকে নিতে হবে। কারণ এই জায়গায় কি হয়েছে সমস্যা নাই, তুমি একটা চ্যাপ্টার দেখবা যে দেখতে দেখতে শেষ হয়ে গেছে। আমি চাই তোমরা প্রত্যেককেই চ্যালেঞ্জ নাও, দেখি কে কে চ্যালেঞ্জ দেবে, যে এখনই ক্লাস করে গ্রুপ নোট জমা দেবে, সাথে সাথে ক্লাসের নোটটাও দিয়ে দেবে ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়বৃত্ত গতির উপরে ইনশাআল্লাহ 15 ক্লাস, আমি যদিও ক্লাসে 14টার ঘোষণা দিছি, ইনশাআল্লাহ 15টা প্লাস ক্লাস নেব তোমাদের জন্য, তোমাদের জন্য 15টা ক্লাস নেব। তো আরো লাগলে আরো নেব, পরীক্ষা নেব। আমি চাই তোমরা রেগুলার ক্লাস করো। তো এখানে এই জায়গায় তোমরা প্লিজ, আমি তোমাদেরকে বলবো সবাই এই ক্লাসগুলো একটু স্পিড আউট করে দাও। আর যারা মনে করে যে আমি ফিজিক্স ম্যাথকে বেশি ভালোবাসতে চাই, আরো ফিজিক্স ম্যাথ ফিল করতে চাই, ফিজিক্স ম্যাথের জিনিসের সাথে সংস্পর্শে থাকতে চাই, তোমরা আমাদের টিমে যুক্ত হতে পারবে। আমরা ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিচ্ছি গ্রুপের জন্য। হ্যাঁ, এইচএসসি 21, এইচএসসি 22 ব্যাচ থেকে, এইচএসসি 20 ব্যাচ থেকে অ্যাপ্লাই করতে পারবে। যে তাহলে আমরা আরো দেখা গেছে যে আরো একসাথে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা চাও আমাদের এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমেও যুক্ত হতে পারো ইনশাআল্লাহ। ক্যাম্পাস অ্যাম্বাসেডর টিমে তোমরা যুক্ত হতে পারো, তাহলে দেখা গেছে তোমাদের সাথে আরো অনেক কথা হবে। আর কালকে ইনশাআল্লাহ আমরা সেকেন্ড ক্লাস করব ঠিক 11টায়, প্রত্যেকটা ক্লাসই আমরা 11টায় শুরু করব ইনশাআল্লাহ। আর পরের ক্লাসে অবশ্যই অবশ্যই তোমরা তোমাদের বন্ধুরা সবাই সহ জয়েন করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ সকলকে।